আজকে আমাদের ফার্স্ট চ্যাপ্টার আমরা করব সেটা হচ্ছে এন্ড ওভারভিউ অফ স্মার্ট এক্সেল, রাইট? গত ক্লাসে আমরা কিন্তু ক্লাসের ওভারভিউ দিয়ে ফেলছি যে আমরা কি কি করব ভিডিও। আমরা ভিডিও তো কয়টা চ্যাপ্টার করব? তিনটা চ্যাপ্টার করব। তার মধ্যে একটা হচ্ছে এন্ড ওভারভিউ অফ স্মার্ট টেক্সটাইল, ওকে? আর একটা হচ্ছে কি বলতো? জিও টেক্সটাইল, আর একটা হচ্ছে রিটেইল টেক্সটাইল। এই তিনটা চ্যাপ্টার মিলে আমাদের মিড পরীক্ষাটা হবে। আর আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে এন্ড ওভারভিউ অফ স্মার্ট টেক্সটাইল। এটা হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টার, ওকে? তোমাদের গত ক্লাসে বলছিলাম যে স্মার্ট টেক্সটাইল যুগে এখন আমাদের যে যুগ স্মার্ট টেক্সটাইল, রাইট? তোমরা চিন্তা করো 2008 বা 10 সালের দিকে 2G 3G ছিল, এখন কি অলরেডি 5G যুগে ওটা কনভার্ট হয়ে গেছে, সবকিছু স্মার্ট টেক্সটাইলেরই পড়ো, ওকে? এখন আমরা যে এই চ্যাপ্টারে কি কি পড়বো সেটা একটা কোর্স আউটলাইন একটু দেখে নিই। এই চ্যাপ্টারে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে স্মার্ট টেক্সটাইল জিনিসটা আসলে কি। স্মার্ট টেক্সটাইল কয় ভাগে ভাগ করা হয়? মেইনলি দুই ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে। সেই জিনিসটা আমরা দেখার চেষ্টা করব। তারপর আসে হচ্ছে স্মার্ট টেক্সটাইল এবং ইন্টেলিজেন্ট টেক্সটাইল। ইন্টেলিজেন্ট টেক্সটাইল মেইন জিনিসটা কি বলতো? এআই। এআই মানে কি আসলে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আচ্ছা, আপনি আমাকে বলতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমার জন্য ভালো কি খারাপ টেক্সটাইলের জন্য? ভালো। ভালো, রাইট? তুমি এখন চিন্তা করো টেক্সটাইলের সেন্স চিন্তা করো ইন্ডাস্ট্রিতে। টেক্সটাইল সম্পর্কে কিছু জানো না? টেক্সটাইল সম্পর্কে কিছু জানো না? বলো। অবজেক্টিভ জানো না? আচ্ছা, আমি একটু বলি। এআই হচ্ছে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রাইট? এর কাজ কি? তুমি যখন কমান্ড করবে সেই কমান্ডের উপর এর কাজ করবে। এখন দেখো এটা যদি টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলোতে খুব বেশি পরিমাণে ব্যবহার করা হয় তখন কি হবে বলতো? তখন সমস্যা হয়ে যাবে। সো এটা আমাদের জন্য একটা নেগেটিভ হবে। এটা একটা নেগেটিভ পয়েন্ট, কিন্তু আরেকটা তো পজিটিভ আছে। হ্যাঁ, অনেক পজিটিভ আছে। প্রোডাকশন বেশি হবে। হ্যাঁ, অনেকগুলো তার মধ্যে এটা একটা নেগেটিভ আছে। সেটা আমরা দেখার চেষ্টা করব। তারপরে আসলে দেখো স্মার্ট টেক্সটাইলের জন্য কি কি ক্যারেক্টার আছে, কি কি ফাইবার আমরা ইউজ করি সেই ফাইবারগুলো নামগুলো আমরা দেখার চেষ্টা করব। তারপর আছে ওয়ার্কিং প্রিন্সিপাল অফ স্মার্ট টেক্সটাইল। দেখবা যে ওয়ার্কিং প্রিন্সিপাল আছে খুবই ভালো, কিভাবে কাজ করে আর কি, কিভাবে কাজ করে এটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। ওয়ার্কিং প্রিন্সিপাল অফ স্মার্ট টেক্সটাইল, সো ভালোভাবে দেখবা কি বলছি। তারপর আসলে অ্যাপ্লিকেশন অফ স্মার্ট টেক্সটাইল, অর্থাৎ স্মার্ট টেক্সটাইল গুলো কোথায় কোথায় ব্যবহার করা হয় সেই জিনিসগুলো দেখার আমরা চেষ্টা করব। সর্বশেষে যেটা আছে ইম্পর্টেন্স অফ স্মার্ট টেক্সটাইল ফর ফিউচার। ইন ফিউচারে স্মার্ট টেক্সটাইল কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা আমরা দেখার চেষ্টা করব, ওকে? তাহলে আমরা শুরু করি আজকের ক্লাস। এখন আসো যে স্মার্ট টেক্সটাইল আসলে মেইনলি কি জিনিস, ঠিক আছে? খাতা কলম বের করছো, হ্যাঁ? ফার্স্ট আমরা দেখব হচ্ছে ডেফিনিশন অফ স্মার্ট টেক্সটাইল। ডেফিনিশন অফ স্মার্ট টেক্সটাইল। তাহলে আমরা যদি স্মার্ট টেক্সটাইলের ডেফিনিশন দিই তাহলে আমরা কি বলতে পারবো বলতো? আমাদের পরিবেশে চারপাশে যা কিছু আছে সবকিছু স্মার্ট টেক্সটাইল, সবকিছু স্মার্ট টেক্সটাইল। আরেকটা জিনিস মনে রাখবা, শুধুমাত্র স্মার্ট টেক্সটাইল শুধুমাত্র টেক্সটাইলের ক্ষেত্রে ব্যবহার করা এমনটা কিন্তু না, ওকে? তাহলে এর ক্ষেত্রে কি কি হতে পারে? এর ক্ষেত্রে হতে পারে মেডিকেলের জন্য হতে পারে, সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য হতে পারে, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যালের জন্য হতে পারে, অ্যারোস্পেস হতে পারে। সব কাজে কি করা হয় বলতো? স্মার্ট টেক্সটাইলের ব্যবহার করা হয়। এগ্রিকালচারের জন্য ব্যবহার করা হতে পারে। সো শুধুমাত্র যে স্মার্ট টেক্সটাইল যে আমরা টেক্সটাইলের কাজে ব্যবহার করা হয় তা কিন্তু না, সবগুলো ক্ষেত্রে স্মার্ট টেক্সটাইলটা ব্যবহার করা হয়। সো স্মার্ট টেক্সটাইলের ডেফিনিশন যদি আসে তাহলে তোমরা কি দিবে বলতো? খুব ভালো করে দিয়েছে দেখো। ডিফাইন করা হচ্ছে ইন্টারনেট উইথ দ্য সারাউন্ডিং, অর্থাৎ আমাদের পরিবেশের চারপাশে যা কিছু আছে সবকিছুকে কি বলা হয়? স্মার্ট টেক্সটাইল বলা হয়, ওকে? তাহলে স্মার্ট টেক্সটাইল যেটা হয় ফোন एग्जांपल দিয়েছে মোবাইল ফোন, যেটা আমরা বলতেছিলাম 2008 বা 10 এর দিকে যেটা ছিল 2G ছিল 3G ছিল, রাইট? এখন 5G খুব কানেক্টেড হয়ে গেছে আমরা। আগে কিন্তু আমরা কানেক্টেড ছিলাম? আগে চিন্তা করে দেখো যে এক মিনিট কথা বলতে 5 টাকা লাগতো তোমাদের ফোনে, ইভেন তোমার নেটওয়ার্ক পাইতো না, মানে একটা জায়গায় সবার ফোনও ছিল না, ছিল সবার শুরুতে বাবু ফোন ছিল, তারপর একটা ভিডিও ফোন, আর এখন ফোন অ্যাভেলেবল হয়ে গেছে। সো এটা কার আর কি চিন্তা করো, তোমার ডিজি ডিজিটে গেছো না? হ্যাঁ, বসুন্ধরাতে। তো এটা কেন বলতে এখানে কি করা হবে মেইনলি? অর্থাৎ টেক্সটাইল সব ধরনের মেশিন প্রদর্শন করা হয় কেন করা হয় বলতো? বিভিন্ন দেশ এগুলো নিয়ে গবেষণা হচ্ছে আসলে পুরো ভাবে
এআই নির্ভরশীল না, তুলনা করো তুমি কমান্ড দিচ্ছ সেই অনুযায়ী কাজ হচ্ছে। আগে তো আমরা এমন হয়েছে যে মানুষ জ্বর হইলে মানুষ মারা যেত, হচ্ছে কিনা? কিন্তু এখন কি হয়, ব্রেস্ট ক্যান্সার হলেও ফার্স্ট স্টেজে থাকলে মানুষ কিন্তু বেঁচে যায়। কেন বলো তো? তুমি সিটি স্ক্যান করতেছো, তোমার মাথার ভিতরে ঢোকা গেছে, কিভাবে পাইছো? এন্ডোস্কোপি করতেছো, কিভাবে পাইছো? সবই কিন্তু এই স্মার্ট টেক্সটাইলের ফসল। ওকে, ক্লিয়ার? সো শুধুমাত্র যে স্মার্ট টেক্সটাইলের জন্য ব্যবহার করা এমন না, প্রতিটা সেক্টরে স্মার্ট টেক্সটাইলের গুরুত্ব অপরিসীম। ক্লিয়ার? তাহলে বলা যাবে স্মার্ট টেক্সটাইল কি আসলে? তারপরে আসো ক্লাসিফিকেশন অফ স্মার্ট টেক্সটাইল। স্মার্ট টেক্সটাইল কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে। পরীক্ষা আসবে না, পরীক্ষা আসবে যে ক্লাসিফিকেশন অফ স্মার্ট টেক্সটাইল। সব খাতাগুলো বের করে রাখো। ক্লাসিফিকেশন অফ স্মার্ট টেক্সটাইল, ক্লাসিফিকেশন অফ স্মার্ট টেক্সটাইল, স্মার্ট টেক্সটাইল। কয় ভাগে ভাগ করা হয় স্মার্ট টেক্সটাইলকে? দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা প্যাসিভ। এটা কি? একটা অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। এটার মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। আমরা দেখলেই বুঝতে পারবো যে আসলে অ্যাক্টিভ স্মার্ট টেক্সটাইল এবং প্যাসিভ স্মার্ট টেক্সটাইল এর মধ্যে বেসিক পার্থক্যটা কি। এটা পারলেই পরীক্ষায় তোমরা লিখতে পারবে। দেখো প্রথমে কি বলেছে? প্যাসিভ স্মার্ট টেক্সটাইল। হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন। এটা কি? ফার্স্ট জেনারেশন। তাহলে প্যাসিভ স্মার্ট টেক্সটাইল কোনটা? ফার্স্ট জেনারেশন। ফার্স্ট জেনারেশন বলতে কোনটা আসলে? আমরা যখন 2G ইউজ করতাম। আর অ্যাক্টিভ কোনটা? জেনজি, রাইট? আমরা কি এখন জেনজি না? সেটা বলা হচ্ছে। দেখো যে অ্যাক্টিভ হচ্ছে কি? সেকেন্ড জেনারেশন। সেটা কি? সেকেন্ড জেনারেশন। এটা এখন সেকেন্ড জেনারেশন না, এখন হচ্ছে ধরো থার্ড জেনারেশন অথবা ফোর্থ জেনারেশন বলতে পারো। থার্ড অথবা ফোর্থ জেনারেশন। তাহলে এর মধ্যে পার্থক্য আছে কিনা বলতো? যে প্যাসিভের মধ্যে তাহলে কি হবে? আগে যে জেনারেশন ছিল সেই জেনারেশন আর আমাদের জেনারেশনের মধ্যে অনেক গ্যাপ আছে না? তাহলে আগে কি, আগে হচ্ছে কি কিরকম ছিল আর এখন কি পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয়েছে কিনা? তোমরা ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের নাম শুনছো, যে বিপ্লবগুলো হচ্ছে, সেটা কি প্রযুক্তির উন্নয়ন না? আগে কি সেটা ছিল? ছিল। সো এখানে পার্থক্য আছে যে ডিফারেন্সিয়েট বিটুইন অ্যাক্টিভ স্মার্ট টেক্সটাইল এন্ড প্যাসিভ স্মার্ট টেক্সটাইল পাওয়া যাবে। জি স্যার, নাম্বার ওয়ান প্রথম পার্থক্যটা কি হবে বলতো? যে অ্যাক্টিভ যেটা সেটা হচ্ছে থার্ড বা ফোর্থ জেনারেশন অথবা সেকেন্ড জেনারেশন তুমি বলতে পারো, আর প্যাসিভটা কি? ফার্স্ট জেনারেশন। তবে আর কি পার্থক্য হতে পারে বলতো? আর কি পার্থক্য হতে পারে? যে প্যাসিভ প্যাসিভের কি পার্থক্য হতে পারে, অ্যাক্টিভের কি পার্থক্য হতে পারে? আমরা বলেই দিলাম যে এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন, এটা হচ্ছে থার্ড জেনারেশন অথবা ফোর্থ জেনারেশন। তাহলে কি এখন এই এটাতে কি প্রোডাকশন ভালো হবে? না, তাহলে এটা প্রোডাকশন কম হবে, টাইম অনেক বেশি লাগবে, এটা টাইম কস্ট এই জিনিসগুলো লেখা যাবে কিন্তু বুঝতে পারতেছো না? বুঝছি স্যার। তো অর্থাৎ হচ্ছে যে ফার্স্ট জেনারেশন যেটা ছিল বেসিক স্মার্ট টেক্সটাইল ছিল, এখানে কি হবে বলতো? প্রোডাকশন অনেক কম হবে, কস্ট অনেক বেশি ছিল, আগে ম্যান পাওয়ার বেশি লাগতো। বাট এখন যে অ্যাক্টিভ স্মার্ট টেক্সটাইল যেহেতু জেনারেশনের একটা উন্নয়ন হয়েছে, ফোর্থ জেনারেশন, এই জেনারেশনে কি হবে? প্রোডাকশনটা বেশি হবে। কারণ কি বলতো? এখানে বারবার এটা নিয়ে কাজ করা হচ্ছে, এটা ডেভেলপ অনেক বেশি হয়েছে। এই যে বারবার বলা হয় যে রিসার্চ করো, রিসার্চ করো, রিসার্চ করার উদ্দেশ্য কি আছে? আরো ডেভেলপ করা। অর্থাৎ আমাদের যে প্রসিডিউর গুলো আছে, যেমন টেক্সটাইলে অনেক ডাইং করা হয়, ডাইং অনেক প্রসিডিউর, এই ডাইং এর প্রসিডিউর গুলো কিভাবে শর্ট করা যায়? তোমরা যে ট্যালেন্টে গেলে ট্যালেন্টে কি লিখছো আসলে? ট্যালেন্টে এটাই বলা হয়েছে যে এই যে যারা নতুন যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তাদের দ্বারা আমরা দেখবো যে প্রযুক্তির উন্নয়ন তো হয়েছে, এটা বাদে তোমাদের মাথায় কি আছে? যে ধরো একটা ডাইং এর প্রসিডিউর করার জন্য অনেক কিছু লাগে। ধরো একটা ডাইং করার জন্য স্ক্যানিং করতে হয়, ব্লিচ করতে হয়, রাইট? এগুলোর জন্য আলাদা আলাদা কেমিক্যাল লাগে, রাইট? এখন যারা টেক্সটাইল রিসার্চ করতেছে তারা কি দেখে? যে স্ক্যানিং ব্লিচ করার জন্য অনেক ধরনের কেমিক্যাল লাগে। তাহলে এতগুলো কেমিক্যাল বাদ দিয়ে যদি আমি একটা কেমিক্যাল ব্যবহার করতে পারি, তাহলে আমার কি সবকিছু সেভ হয়ে যাবে। অর্থাৎ ধরো হাইড্রোজেন পারঅক্সাইড কেন ব্যবহার করা হয় বলতো? কেন ব্যবহার করা হয় জানো? জানো না? কোনটা স্যার? আর হাইড্রোজেন পারঅক্সাইড কোথায় ব্যবহার করা হয়? কি জিজ্ঞেস স্যার? হাইড্রোজেন পারঅক্সাইড ওই সোডাতে কনস্ট্রাকশন সিজন ব্যবহার করা হয়। হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করা হয় যেমন, ও আচ্ছা ওইটা দুদিন আগে পড়াশোনা করে আসতো, এটা তো পারা উচিত। আচ্ছা হাইড্রোজেন
এই কথা বলো ব্লিচ করার জন্য ব্লিচ করার জন্য ব্লিচিং এজেন্টস সোডিয়াম হাইড্রোক্সাইড কেন ব্যবহার করা হয় সোডিয়াম হাইড্রোক্সাইড দা ন্যাচারালি প্রডিউসড ওয়েলফেয়ার অফ ওয়াক্স বলা হয় সিকুয়েস্টারিং এজেন্ট ব্যবহার করা হতো ওয়েডিং এজেন্ট ব্যবহার করা হতো আমি যেটা বলতে চাচ্ছি আর কি এই যে প্রযুক্তির উন্নয়ন হচ্ছে দেখো স্কাউরিং এবং ব্লিচ করার জন্য চারটা কেমিক্যাল লাগতেছে ও আরো বেশি লাগবে এখন এই চারটা কেমিক্যালের কাজ যদি আমি একটা কেমিক্যালে করতে পারি তাহলে এই জন্য যেটা করা হয় এরকম TF3020C একটা মাল্টি ফাংশনাল কেমিক্যাল কি বলা হয় এটা ফাংশনাল কেমিক্যাল মাল্টি ফাংশনাল কি বলতো মানে আমি স্যার TF পরে কি গেছে 120C এর কেমিক্যাল ট্রান্সপোর্ট নামে একটা কেমিক্যাল আছে যে কেমিক্যালটা ব্যবহার করলে এগুলো সম্পূর্ণ কেমিক্যাল কাজ হয়ে যায় অর্থাৎ এই কেমিক্যাল দিয়ে তুমি ন্যাচারাল ইনহিবিশন করতে পারবা আবার হচ্ছে ব্রাইটনেসও বেড়ে যাবে তাহলে আমরা কি চারটা কেমিক্যাল মধ্যে একটা কেমিক্যাল ব্যবহার করা ভালো হবে ভালো না না কষ্ট কমে যাবে কেন এগুলো টাইম দেখো চারটা কেমিক্যাল তুমি ব্যবহার করবা একটা পর একটা ব্যবহার করতেই হচ্ছে রাইট স্কাউট ইউজ করার জন্য বাট তুমি একটা কেমিক্যাল ব্যবহার করবে সম্পূর্ণ কাজ করে দিবে এটা কিন্তু ভালো একটা গবেষণা এই গবেষণাটা চলতেছে হ্যাঁ এখন এটা এবং ইভেন হচ্ছে ইন্ডাস্ট্রিতে ইমপ্লিমেন্ট হচ্ছে কারণ হ্যাঁ স্কাউট ইউজ করার জন্য এতগুলো কেমিক্যাল পরিবর্তনে একটা কেমিক্যাল ব্যবহার করছি এবং এটা নিয়ে ইন ফিউচারে সাইড এফেক্ট নিয়ে কোনো সাইড এফেক্ট কি হবে স্যার ইন ফিউচারে এটা এখন এই স্কাউট ব্লিচিং এতগুলো কেমিক্যাল পরিবর্তনে এটা একবারে ইমপ্লিমেন্ট করবে একটা ব্যবহার করবে এটা বিশেষ পরীক্ষামূলক চালানো শেষ প্রায় কিছু কিছু ইন্ডাস্ট্রি ইমপ্লিমেন্ট করতেছে কারণ এর কিন্তু দেখো ফাস্টনেস ভালো হয় ব্রাইটনেস ভালো ইম্পিডেন্স দূর হয়েছে ইম্পিডেন্স দূর হয়ে গেলে কি হবে ডাইস ভালো করবে তাহলে আমরা এটা ব্যবহার করতে সমস্যা হবে এটা সো এটা কোন যুগ হলো এটা এখনকার যুগে হয়েছে যেটি অ্যাক্টিভ স্মার্ট টেক্সটাইল ক্লিয়ার তাহলে হচ্ছে আমার কি যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি সেটা হচ্ছে কি একটা হচ্ছে অ্যাক্টিভ আর হচ্ছে প্যাসিভ ঠিক আছে এটা বাদ দাও আরেকটা নতুন একটা স্মার্ট টেক্সটাইল আলট্রা স্মার্ট টেক্সটাইল যেটাকে এখন 5G বলা হচ্ছে আলট্রা স্মার্ট টেক্সটাইল সো এটা কি ক্লাসিফিকেশন আর এক্সাক্ট ফিউচারে পড়ব হ্যাঁ ফিউচার প্ল্যান এটা বলছে হ্যাঁ বলো ক্লাসিফিকেশনে বলতে হ্যাঁ তাহলে কি আমরা টু টাইপস মেইনলি বা তিনটা টাইপস তোমরা দিবা পরীক্ষাতে ঠিক আছে মানে মেইন ক্লাসিফিকেশন হচ্ছে দুইটা অ্যাক্টিভ আর প্যাসিভ বা হচ্ছে আরেকটা ক্লাসিফিকেশন আছে হচ্ছে আলট্রা স্মার্ট টেক্সটাইল অ্যাক্টিভের মধ্যে পড়ে হ্যাঁ সেই জিনিসটা একটু দিয়ে দিবা হ্যাঁ দেখো এটা বলা আছে থার্ড জেনারেশন অফ স্মার্ট টেক্সটাইল হ্যাঁ থার্ড জেনারেশন অফ স্মার্ট টেক্সটাইল তাহলে এখন এটা কি বুঝা গেছে মানে মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার যে আসলে প্যাসিভ যে স্মার্ট টেক্সটাইল ছিল এটা হচ্ছে আগের জেনারেশন প্রাচীন বাট নতুন এখন যেটা অ্যাক্টিভ আসছে তারপরে কি আসছে আলট্রা স্মার্ট ক্লিয়ার করা যাবে এর পরীক্ষা থাকবে হ্যাঁ পারবে না রাইট ডাউন দ্য ক্লাসিফিকেশন অফ স্মার্ট টেক্সটাইল ইজ অ্যাক্টিভ এন্ড প্যাসিভ সুন্দর করে পরীক্ষায় লিখে ফেলবো তারপর আসো বল এখন আসো মেইন যে পার্থক্য সেটা হচ্ছে দেখো স্মার্ট টেক্সটাইল এবং ইন্টেলিজেন্ট টেক্সটাইলের মধ্যে পার্থক্য এই পার্থক্যগুলো কিন্তু তুমি খুব সহজে পাবে স্মার্ট টেক্সটাইল এবং ইন্টেলিজেন্ট তাহলে তুমি আমাকে একটা একটা করে বলো এটা হচ্ছে স্মার্ট টেক্সটাইল ওকে আর এটা কি ইন্টেলিজেন্ট হ্যাঁ তাহলে আমাকে একটা একটা করে বলা লাগবে তাহলে আমি লিখব ইন্টেলিজেন্ট তাহলে কি হবে বলো তো খুব ইজি একটু আগে তোমাকে বলছি তাহলে কি হবে আমি বললাম যে স্মার্ট টেক্সটাইল এবং ইন্টেলিজেন্ট টেক্সটাইলের মধ্যে পার্থক্য তাহলে কি হবে পার্থক্য হ্যাঁ গুড এখানে কি হবে প্রোডাকশন ইজ মোর ওকে তুলনায় এখানে কি প্রোডাকশন ইজ লেস নাকি জি স্যার প্রোডাকশন তাই হলো এখানে হবে প্রোডাকশন ইজ লেস দ্যান ইন্টেলিজেন্ট বাট এমনিতে রেগুলার তো প্যাসিভ যেটা আমি এই দুটোর মধ্যে পার্থক্য বলতেছি তাহলে তোমরা এই দুটোর মধ্যে তোমাকে চিন্তা করতে হবে রাইট প্রোডাকশন ইজ মোর হিয়ার মোর
good time required এখানে কি less time এর কস্ট বেশি হবে এখানে কি cost বেশি হবে cost is high তারপর কি বলতো cost is low manpower তারপর manpower manpower is higher than AI এখানে কি manpower এখানে less manpower কি হবে higher manpower is higher আর এখানে fewer less কম লাগে এভাবে পার্থক্য লিখতে পারবো এরকম অসংখ্য পার্থক্য এটা খুব ভালো করে করো ডিফারেন্সিয়েট বিটুইন স্মার্ট টেক্সটাইল এন্ড ইন্টেলিজেন্ট টেক্সটাইল ওকে কিন্তু বুঝা গেছে এটা পরীক্ষার সময় ক্লিয়ার এখন আসো স্মার্ট টেক্সটাইলের কিছু ক্যারেক্টার আছে কথা স্মার্ট টেক্সটাইলের কিছু ক্যারেক্টারিস্টিক আছে নাম্বার 1 হচ্ছে স্মার্ট টেক্সটাইলের জন্য ব্যবহার করা যায় স্ট্রেংথ অনেক বেশি এটা অনেক শক্তিশালী দেখো স্লাইডে আছে তারপর দুই নাম্বার দিয়ে আছে হাই ক্যাপিটাল অ্যাবসর্ব করে তারপর হচ্ছে কম্বাস্টর রেজিস্ট্যান্স অর্গানিক ফাইবার অর্থাৎ স্মার্ট টেক্সটাইল গুলো কেন ব্যবহার করা হচ্ছে এখানে বলা হচ্ছে যে কম্বাস্টর রেজিস্ট্যান্স অর্গানিক ফাইবার বুঝো আসলে কম্বাস্টর কি আসলে অর্থাৎ যারা ফায়ার সার্ভিসে চাকরি করে নিশ্চিত করে দেখো বিভিন্ন জায়গায় আগুন লাগলে আর দৌড় দিয়ে চলে যায় আগুন ভিতরে চলে ইভেন আমাদের হচ্ছে বিল্ডিং এর ভিতরে আগুন লাগছে আগুনের ভিতর দিয়ে দৌড়তেছে মনে রাখবা যে বেসগুলো বানানো হয় ওগুলো হচ্ছে কি স্মার্ট টেক্সটাইলেরই ঠিক আছে এভরি ইভেন ওই ওটাতে আগুন লাগবে ওর উপর প্রোটেক্টিভ কিছু ফাইবার ইউজ করা ঠিক আছে কি কি ফাইবার ইউজ করা সেটা আমরা দেখবো সেটা হচ্ছে হাই রেজিস্ট্যান্স হ্যাঁ অনেক কিন্তু কমফোর্ট আর একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে কাপড় যত মোটা হোক না কেন সেটা কমফোর্ট বেশি ইভেন লং টাইম ইভেন সিনেমাতে যারা দেখো না জুতা পরে আছে এই ড্রেস পরে দাঁড়ায় আছে কেন ড্রেস কমফোর্ট আছে কারণ হচ্ছে এটা আলাদা এই কাপড়ের দাম হচ্ছে প্রিমিয়াম ক্লিয়ার সেই জিনিসটা কথা বলা আছে আমরা বেরে দেখব মিলিটারি টেক্সটাইল যখন করব তখন জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে তারপর দেখো হাই ক্লাস অর্গানিক ফাইবার আলাদা ফাইবার আর হচ্ছে হাই পারফরম্যান্স ইনঅর্গানিক ফাইবার মানে যত কিছু আছে প্রপার্টিজ তোমরা টেনশনাল প্রপার্টিজ এর নাম শুনছিলে মেকানিক্যাল প্রপার্টিজ কি কি বলতো টেনশনাল প্রপার্টিজ এর নাম বলো টেনশনাল প্রপার্টিজ যেটাকে বলা হয় মেকানিক্যাল প্রপার্টিজ এর একটা পার্ট ব্রেকিং লোড পড়াশোনা টেনাসিটি পড়াশোনা ওয়ার্ক ফ্যাক্টর পড়াশোনা ওয়ার্ক ট্রান্সফার পড়াশোনা ডিসটেন্স পড়াশোনা ব্রেকিং সিস্টেম বুঝছো এলাস্টিসিটি পড়াশোনা বি পড়াশোনা ডাইনামিক এক্সিলারেটরি সবগুলো তো মেকানিক্যাল প্রপার্টিজ সেগুলো হচ্ছে টেনশনাল প্রপার্টিজ এর ক্লাস এগুলো যদি এই বয়সে ভুলে যাও স্যার তুমি ম্যাথ করতে বুঝি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই এখন আসো ওয়ার্কিং প্রিন্সিপাল এটা একটু ভালো করে বুঝো ওয়ার্কিং প্রিন্সিপাল অফ স্মার্ট টেক্সটাইল খাতা কলম স্যার আছে তো লেখো ওয়ার্কিং প্রিন্সিপাল অফ স্মার্ট টেক্সটাইল ওয়ার্কিং প্রিন্সিপাল অফ স্মার্ট টেক্সটাইল খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য হ্যাঁ ওয়ার্কিং প্রিন্সিপাল অফ স্মার্ট টেক্সটাইল ওয়ার্কিং প্রিন্সিপাল অফ স্মার্ট টেক্সটাইল একটা জিনিস তুমি চিন্তা করো ধরো তোমাকে সাপ বা কিছু কামড় দিল বা ভূতে কামড় দিল তখন কি এটা কি তুমি সমস্যা বুঝতে পারো না তাহলে কি এটা কই যায় আগে তারপর কি আমার মনে হলো যে না আমাকে কোন কিছু একটা তুমি দেখো স্মার্ট টেক্সটাইল কিভাবে কাজ করে সেটা দেখো কি বলা আছে বলো তো প্রথমে একটা কন্ট্রোলিং পয়েন্ট আছে এটাকে কন্ট্রোলিং পয়েন্ট পয়েন্টের মধ্যে কি সেন্স আছে কিনা আর একটা সিমুলেশন থাকে স্টিমুলেশন থাকে না তারপর এটা প্রসেস করে তারপর কি করে একইলো আর হচ্ছে রেসপন্স করে কি বলতো অর্থাৎ একটা হচ্ছে তুমি দেখো সিপিইউ এর নাম শুনছো সিপিইউ কি আসলে কম্পিউটারের স্মৃতিশক্তি বলা হয় সিপিইউ এখানে সব কিছু কি থাকে ডাটা কি থাকে বলতো ডাটা হচ্ছে স্টোর করা থাকে কি থাকে ডাটা স্টোর করা থাকে অর্থাৎ ধরো তোমাকে কোনো কিছু কামড় দিল সেটা তুমি কি তোমার হয়ে যাবে মাথায় তার মাথায় যাওয়ার করতে হবে সে মাথায় তোমাকে সিগন্যাল দেবে যে হ্যাঁ আমাকে একটা মশা কামড় দিয়েছে রাইট
কিভাবে কাজ করে সেটা হচ্ছে কি তুমি এআই কে কিছু কমান্ড করলা কমান্ড করার পর কি হবে ও বুঝবে যে আমাকে এই কাজ করার জন্য দিচ্ছে দেন ওই কাজটাকে ডু করে ওকে তো সরাসরি এমনি করতে পারবে ধর আমি বললাম যে যা যাবে কি কমান্ড রাইট তো স্মার্ট টেক্সট কিন্তু এইভাবে কাজ করে অর্থাৎ একটা কন্ট্রোলিং পয়েন্ট থেকে প্রথমে তোমাকে কি করা হয় স্টিমুলেশন মানে উদ্দীপনা জাগানো তারপর কি তোমার মাথায় সেন্স আসবে সেন্স আসার পরে কি হবে প্রসেস করবা প্রসেস করার পর কি করবা অ্যাকশনে যাবা ঠিক আছে অ্যাকশন থেকে কি রেসপন্স না অ্যাকশন না কত হচ্ছে হ্যাঁ অ্যাকচুয়েশন অর্থাৎ হচ্ছে তোমাকে রেসপন্স করবে রেসপন্স করে কাজটা তুমি শেষ করবে ওকে তো স্মার্ট টেক্সট হচ্ছে এইভাবে কন্ট্রোল করে কাজ করে আচ্ছা কন্ট্রোলিং পয়েন্ট থেকে সেন্স এটা একটা কন্ট্রোলিং পয়েন্ট প্রথমে কি হবে বলতো সিমুলেশন হবে মানে হচ্ছে তুমি বুঝতে পারলা যে তোমাকে কাম করতে এটা কই যাবে সেন্স তোমাকে সেন্স জায়গায় কথা বলতে সেন্স জায়গায় কি হবে সামনে প্রসেস করবা যে না এটা কি করা যেতে পারে তুমি মশাকে মারা দিবা এই যে তুমি মশাকে মারা দিতে গেছো যে তোমার কাজটা শেষ হয়ে গেছে তুমি রেসপন্স করে বলছো ক্লিয়ার জি স্যার এইভাবে হচ্ছে স্মার্ট টেক্সটে কাজ করে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আজকে 5 মার্কের চারটা গুরুত্বপূর্ণ এই চারটা বর্ণনা করতে হবে হ্যাঁ এই চারটা বর্ণনা করতে হবে কি কি কাজ করে এটা খুব ভালোভাবে বর্ণনা দিতেছে দেখো সেন্সরের কাজ কি এখন আসো সেন্সর আসলে কি করে এই ক্যাপচার প্যারামিটার ফর দা এনভায়রনমেন্ট থেকে কি নেয় প্যারামিটার নেয় অর্থাৎ ধরো তোমাকে একটা মশা কামড়েছে মশা কই থাকে এনভায়রনমেন্টে থাকে সেখান থেকে তোমাকে সেন্স তারপর কি করছে ডাটা প্রসেস করে কি করে ইট ইজ রিকোয়ার্ড হোয়াইল অ্যাক্টিভ প্রসেসিং নেসেসারি ডাটা প্রসেসিং এর কাজ করে তারপর একটা কি এই যে দেখো দা রেজাল্টিং ফাংশন অফ সেন্সরের যে কাজ করে ওটা ফাংশন হিসেবে এটা কাজ করে তারপর কি বলছে সিমুলেশন কি করে থেকে ইজ ফাউন্ড ফ্রম দা এনভায়রনমেন্ট সেটাও এনভায়রনমেন্ট থেকে সবই এনভায়রনমেন্ট থেকে আমরা জানি আর গিভিং রেসপন্স কি করে দেখো ফ্রম দা অ্যাক্টিভেশন ইট গিভস রেসপন্স তো যে যখন তুমি মনে করবে যে মশাকে তুমি মারবা মশাকে মারা মানে কি তোমার রেসপন্স হয়ে গেছে আর হচ্ছে ইন দিস স্মার্ট টেক্সট ওয়ার্ক আউট সাকসেসফুল এভাবে কাজ করে ক্লিয়ার অর্থাৎ কি হবে বলতো কি আরে এখানে জাস্ট বর্ণনা করে দিয়েছি আর ওই ওখানে জাস্ট এই করার সম্পর্কে বর্ণনা করা আছে কি থাকে বলতো একটা ডাটা স্টোর করে থাকবে তোমার মাথার মধ্যে আসবে তারপর কি হবে প্রসেস করবা প্রসেস করার পরে তুমি সেই অনুযায়ী কাজ করবা এটাই হচ্ছে কন্ট্রোল ইউনিট ক্লিয়ার কনফিউশন তারপর আসো অ্যাপ্লিকেশন আর বেশি নেই দুটো লেকচার আছে শেষ অ্যাপ্লিকেশন কোথায় কোথায় ব্যবহার করা হয় নাম্বার 1 হচ্ছে লাইভ ব্যাচ কি নাম্বার আমরা প্যারাশিট ব্যবহার করি না সেখানে যে স্মার্ট টেক্সটাইল ব্যবহার করা হয় সেখানে তারপর ডিফেন্স যেটা বললাম ডিফেন্সের যে ড্রেসগুলো সেই ড্রেসগুলো বানানোর জন্য কি ব্যবহার করা হয় স্মার্ট টেক্সটাইল ব্যবহার করা হয় তারপরে দেখো তারপর কি আছে আচ্ছা এটা হচ্ছে অ্যাপ্লিকেশন এছাড়া কোথাও ব্যবহার করা হয় একটু আগে আমি বলতেছিলাম মেডিকেলের জন্য ব্যবহার করা হয় কিসের জন্য মেডিকেলের জন্য সিভিলের জন্য ব্যবহার করা হয় ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর জন্য ব্যবহার করা হয় এগ্রিকালচারের জন্য ব্যবহার করা হয় তাহলে কি বলতো সব জায়গায় এটা অ্যাপ্লিকেশন গুলো আছে এখন আসলে মেডিকেল কিভাবে ব্যবহার করে কিভাবে ব্যবহার করে মেডিকেলে ব্যান্ডেজ থেকে শুরু করে স্টিচেস সব কিছু যেমন সিটি স্ক্যান থেকে শুরু করে এন্ডোস্কোপি শুরু করে তোমরা ইভেন তোমরা জানো কি না যে চায়নাতে কি করে বলতো এখন চায়নাতে ওয়ান টাইম মানে হচ্ছে তুমি একটা কাপড় যদি পরে তো আজকে তুমি একটা টি-শার্ট পরছো পরে কিছু লাগবে यस কিন্তু বাংলাদেশে কি আছে বাংলাদেশে আমরা উপজাতি বলতে চাইলে উই আর গো ইন ফিউচার আমরা যাবো ইনশাআল্লাহ কি বলো সুবান ওকে পাওয়া যাবে না এখন আসো সর্বশেষ টপিক সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ স্মার্ট টেক্সটাইল ফর ফিউচার আচ্ছা ইন ফিউচার এর ক্ষেত্রে তাহলে কি আমি ক্লাসে শুরুতেই বলেছিলাম যে একটা নেগেটিভ একটা পয়েন্ট আছে কি নেগেটিভ পয়েন্ট সেটা হচ্ছে কি কর্মসংস্থানটা কমে যাবে এটা হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য নেগেটিভ একটা বিষয় সবাই একটা করে ইন্ডাস্ট্রি দিব ওয়ার্কারদের জন্য নেগেটিভ ওয়ার্কারদের জন্য নেগেটিভ ওটা বলছি না সেক্ষেত্রে আমাদের মতো মানুষদের কর্মসংস্থান কমে যাবে তাহলে আমার কাজ যদি এআই দিয়ে হয় তাহলে আমাকে কেন নিবে তখন তাহলে একটা কোম্পানি কিন্তু সবথেকে ভালো যে পয়েন্ট সেটা হচ্ছে যেহেতু পুরো বিশ্ব এগিয়ে যেতেছে এআই দিয়ে তো সব
PPCC is so good মানে স্মার্ট টেক্সটাইল কর্মসংস্থান কি স্যার আমরা বলি যে স্যার এআই বাড়লে বা রোবোটিক্স বাড়লে কর্মসংস্থান কমে যাবে সেটা একটা ভুল কনসেপ্ট কর্মসংস্থান স্যার কখনোই কমে না স্যার বরং কর্মসংস্থান বাড়ে কারণ আগে যেখানে আপনার 10টা ইন্ডাস্ট্রি ছিল তখন ওখানে 30টা ইন্ডাস্ট্রি হয়ে যায় আচ্ছা ভালো একটা পয়েন্ট বলছো তারপরে আমি তোমাকে একটু ব্যাখ্যা দিই সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে পিপিটিং করা দেখছো পিপিটিং বুঝো তো পিপিটি দেখছো দেখো পিপিটি কি করে বলো তো যখন ল্যাবে কি করা ল্যাবে হচ্ছে স্যাম্পল টেস্ট করা হয় না তো পিপিটিং করে পিপিটি হচ্ছে কি সলিউশন তৈরি করে আগে কি মুখ দিয়ে যখন আমি হচ্ছে কেমিক্যাল করতেছিলাম আগে ফিউচারে কেমিক্যাল মানুষ অতই খাইতো স্বাভাবিক হুট করে চলে আসে মানুষ কিন্তু এখন কি করা হচ্ছে বলো তো এখন প্রযুক্তি উন্নয়ন হওয়ার পরে এখন কি করে প্রপার ইউজ করে ড্রপার ইউজ করে নট অনলি ড্রপার আর কি ব্যবহার করে এখন স্যার ওই যে না একটা মিষ্টি কমান্ড দিয়ে দেয় বলে যে ইয়েস নতুন একটা মেশিন আছে সেই মেশিনে কি করা জাস্ট হচ্ছে সব সেটআপ করা আছে যেমন কি সেটআপ 0.1% সলিউশন 0.1% সলিউশন 0.5% সলিউশন 1.5% সলিউশন ধরো আমার টাইম করা আছে 1.5% সলিউশনটা লাগে আমি কমান্ড দেব সে 1.5% সলিউশন সব ধরনের কেমিক্যাল রাখা আছে রাইস রাখা আছে ও কমান্ড করতে 1.5% সলিউশন তৈরি করবে এটা আগে ছিল না আগে প্রিপেয়ারিং করতে অনেক মানুষ কাজ করতো এখন কি একজন বসে ওকে কমান্ড করছে তো এই কমান্ড সংখ্যা কমে গেছে না আপনার ল্যাবে সেটাই বললাম বাট যেহেতু এর উপকার আছে কিছু ক্ষতিকর দিকও আছে সেটাই বললাম বাট ওভারঅল এর পারফরম্যান্স এই এক্সপেকটেশন আছে তুমি যে আইফোন বারবার বলতেছে আইফোনের রেজোলিউশন অনেক বেশি ক্যামেরা অনেক ভালো সবকিছু ভালো ওনার ফোনগুলো তো ভালো এটা আপনাদের ফোন এটা স্মার্ট টেক্সটাইলের জন্য তো চায়না বারবার তোমাদের কি ডিসি দিতে দাও চায়না আছে জাপানিজ মানুষজন বেশি কেন এরা সবসময় বেশি নিয়ে গবেষণা করে যে ধরো একটা সার্ভার রিডিং মেশিন আছে সার্ভার রিডিং মেশিনের নাম শুনছো না যেটা কাজ তৈরি করা হয় সার্ভার রিডিং মেশিন এইভাবে কাজ করতেছে কাজ তৈরি করতেছে এখন এই মেশিন আর একটা আপডেট করি কিভাবে প্রোডাকশন বানানো যায় ওরা ওই ধরনের মেশিন আবিষ্কার করেছে এটা আমরা বাংলাদেশে পাবো বলেছেন দুই দিন ভাবে বাংলাদেশে ভালো সো স্মার্ট টেক্সটাইল ওরা হ্যাঁ কিন্তু অন্যান্য দেশ কিন্তু আগায় যেতেছে এই যে স্মার্ট টেক্সটাইলের ফসল বা আমি কিন্তু 6 থেকে 15 মিনিট আমরা সব হাতে লিখেছে অ্যাসাইনমেন্ট দিয়েছে ওরা সব পিসিতে সফট কপি বানায় যাও আজকে ক্লাসে নোট বুঝেছে না স্যার বুঝে গেছে ওকে থ্যাংক ইউ স্যার আমরা